ওই কালো ছায়ার হেঁটে যাওয়ার শব্দ। কিন্তু ওই সময় ঘরের ওপর দিকে চালের একটু ফাঁক দিয়ে ওই কালো ছায়া অর্ধেকটা ভেতরে ঢুকে এসেছে। মানিকগড় নামে একটা প্রত্যন্ত ও শান্ত গ্রাম, যেখানে রাত ৮টার পর থেকেই সমস্ত ঘরবাড়ি এমনকি রাস্তার আলো বন্ধ হয়ে যেত। গ্রামের মানুষজন আর তাদের ঘর থেকে বাইরে বের হতো না, সে যা খুশি হয়ে যাক না কেন। এই গ্রামে কোনো চোরের উৎপাতও ছিল না, কারণ রাতের বেলায় বাইরে বেরিয়ে কেউই নিজের প্রাণের ঝুঁকি বাড়াতে চাইতো না। এই সব কিছুর পেছনে আসল কারণ হলো গভীর রাতে এই গ্রামে ঘুরে বেড়ানো এক কালো ছায়া, যে গ্রামের আনাচে কানাচে ঘুরে ঘুরে নিজের শিকার খুঁজত। যদি কোনো মানুষ ভুল করে তার সামনে চলে আসতো, তাহলে ওই ছায়া সেই মানুষটাকে শুষে নিত। তারপর সেই মানুষটা শুকিয়ে সাথে সাথে ওখানেই মারা যেত। মানিকগড় গ্রামে এই ঘটনা শুরু হয় আজ থেকে প্রায় ৬ মাস আগে। সেদিন রাতে এই গ্রামের একজন জেলে ভোলা ভোর রাতে নিজের জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছিল। যেতে যেতেই সে দেখল সামনে একটা কুকুর একটা কালো ছায়াকে দেখে সমানে জোরে জোরে ডেকে চলেছে। তবে ছায়াটার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, সেটা একেবারে স্থির। ছায়াটা আসলে কি সেটাও বোঝা যাচ্ছে না। হঠাৎ ওই কালো ছায়াটা ভোলার দিকে তাকায় আর ঘুরে আস্তে আস্তে তার দিকেই এগোতে শুরু করে। ভোলা এবার কিছুটা অবাক, কিছুটা আশ্চর্য আর বেশ কিছুটা ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছে না যে ওই ছায়াটা আসলে কি, কোনো চোর, ডাকাত নাকি কোনো ভূত। তাই সে আর ঝুঁকি নিয়ে এখানে দাঁড়িয়ে না থেকে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের কয়েকজন ওই পথ দিয়ে যেতে গিয়ে দেখে ওখানে একটা কুকুর মরে পড়ে রয়েছে। কুকুরটার শরীরটা একেবারে শুকিয়ে গেছে। কিন্তু যেহেতু একটা কুকুর এভাবে মারা গেছে, তাই কেউ এই বিষয়ে অতটা মাথা ঘামায় না।
সেদিন রাতেই গ্রামের দক্ষিণে হরেন গোয়ালার বাড়িতে হঠাৎ গোয়ালের গরুগুলো ডাকতে শুরু করে। আর সেই ডাক শুনে তাড়াতাড়ি হরেন ঘুম থেকে উঠে তার ঘরের জানলাটা খুলে গোয়াল ঘরের দিকে তাকাতেই দেখে দুটো গরুর মধ্যে একটা গরু নিচে পড়ে রয়েছে, আর আরেকটাকে একটা কালো ছায়া ধরে কি যেন একটা গরুটার ভেতর থেকে শুষে নিচ্ছে। গরুটা জোরে জোরে দুবার ডাকলো, কিন্তু তারপর সে আর পারল না, ধপ করে নিচে পড়ে গেল। জীবনে এরকম ঘটনা প্রথম দেখল হরেন। তার চোখের সামনে যে কি হলো সে কিছুই বুঝতে পারল না। তখনই ওই ছায়া মাথা তুলে হরেনের দিকে তাকালো, আর তারপর তার দিকেই এগিয়ে যেতে লাগলো। এই দেখে হরেন প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর কোনো রকমে তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দেয়। ঘরের ভেতর হরেন ভয়ে চুপচাপ দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সে কি করবে সেটাই সে বুঝতে পারছে না। কি দেখেছে, যাকে দেখেছে সেই বা কে, তার গরু দুটো আর নেই, এসব কিচ্ছু তার এখন মাথায় আসছে না। সে শুধু এখন ভয়ে আছে। তখনই দরজায় কে যেন জোরে জোরে দুবার বাড়ি দিল। হরেন একদম চুপ, মুখে কোনো আওয়াজ করছে না। আরও একবার একই আওয়াজ হলো দরজায়, আর তারপর সব শান্ত। হরেন বুঝল নিশ্চয়ই ওই কালো ছায়া ওখান থেকে চলে গেছে। পরের দিন সকালে এই খবর ছড়াতেই গ্রামের প্রধান সহ আরও কয়েকজন হরেনের বাড়িতে আসে। হরেন তার মরে যাওয়া গরুগুলোর দেহর পাশেই চুপচাপ বসে রয়েছে, তার মুখে কোনো কথা নেই। গরুগুলোকে দেখে তো মনে হচ্ছে যেন কোনো রোগ হয়েছিল, আর নয়তো অনেক দিন ধরে কিচ্ছু খায়নি। পুরো দেহটা শুকিয়ে গেছে, হাড়গোড় বেরোনো, কিন্তু এক রাতের মধ্যে এরকম হলো কি করে? কালকে তো আমি যখন দুধ নিতে এসেছিলাম তখন তো এরকম ছিল না। এটা কি করে হলো হরেন? কি হয়েছিল? ঠিক এরমই অবস্থা ছিল ওই কুকুরটারও, যেটা কালকে ওই ঘোষপাড়ার রাস্তাটায় সকালে দেখেছিলাম। ওখানে সবার মধ্যে ভোলাও দাঁড়িয়েছিল। হঠাৎ ঘোষপাড়ার রাস্তায় মরা কুকুরের কথা শুনে সে বলে উঠল, ঘোষপাড়ার রাস্তায় পরশুদিন রাতে আমিও একটা অদ্ভুত ঘটনা দেখি। একটা কালো ছায়া, ওটাকে দেখেই একটা কুকুর সমানে ডেকে যাচ্ছিল। হঠাৎ দেখি ছায়াটা আমার দিকে এগিয়ে আসছে, আর তা দেখে আমি ভয়ে পালিয়ে বাড়ি চলে আসি। মনে হয় ওই কুকুরটাই মারা গেছে। এতক্ষণ কোনো কথা বলেনি হরেন, কিন্তু কালো ছায়ার কথা শুনতেই সে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, কালো ছায়া। একটা কালো ছায়াই কাল রাতে আমার গরুগুলোর এই অবস্থা করেছে। কালো ছায়া তো বুঝলাম, কিন্তু সেটা নিশ্চয়ই কোনো মানুষ বা কোনো জন্তুর হবে। তাহলে আসলে সেটা কি, সেটা কি কেউ দেখেছো? জানো কিছু? কি হরেন, তুমি কাল রাতে ঠিক কি দেখেছো পুরোটা খুলে বলো তো। তারপর হরেন কাল রাতের পুরো ঘটনাটা খুলে বলে।
যে কিভাবে ওই কালো ছায়া তার চোখের সামনে তার গরুটাকে মেরে ফেলল, কিভাবে সে তাকে দেখে এগিয়ে আসছিল, কিভাবে দরজায় বাইরে থেকে ধাক্কা দিচ্ছিল, সব কিছু। বুঝলাম, তবে আমার কিন্তু মনে হয় এটা কোনো জন্তু। তবুও তোমরা সবাই একটু চোখ কান খোলা রেখো, বাকিটা আমি দেখছি। প্রধান মশাই কথাটা বললেন ঠিকই, কিন্তু ওনার মুখ দেখে এটা বোঝা যাচ্ছে যে উনি এই বিষয়টাকে অতটাও গুরুত্ব দিলেন না। সেদিন রাতের বেলায় 9টার ঠিক পরেই গ্রামের দুজন, দিলীপবাবু আর রাতুলবাবু শহর থেকে ফিরছেন। রাতুলবাবুর মেয়ের সামনেই বিয়ে, তাই তিনি আর তার ভাই দিলীপবাবু দুজনেই শহরে গিয়েছিলেন তাদের দূর সম্পর্কের একজন আত্মীয়কে নিমন্ত্রণ করতে। হাঁটতে হাঁটতে রাতুলবাবু বলেন, এতটা পথ যাতায়াত করে শরীরটা আর চলছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়ব। ঠিকই বলেছ দাদা, সত্যি শরীরে আর জোর নেই, বাড়িতে গিয়ে কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না। তাড়াতাড়ি চলো, প্রায় তো চলেই এলাম। এরম ভাবে হাঁটতে হাঁটতে তারা দুজন যখন নিজেদের বাড়ির প্রায় বেশ কিছুটা কাছে চলে এসেছে, তখন তারা দুজনে দেখে কিছুটা সামনেই শ্যামল খুড়োর বাড়ির চারপাশ দিয়ে একটা কালো ছায়া যেন ঘোরাঘুরি করছে, একবার জানলার কাছে, আরেকবার দরজার কাছে গিয়ে সে যেন কিছু একটা করতে চাইছে। আরে এই দিলীপ, ওখানে ওটা কিরে? একটা কালো ছায়া না? ওটা শ্যামল খুড়োর ঘরের কাছে কি করছে? কোনো চোর ঠোর নাকি? হ্যাঁ দাদা, ঠিকই বলেছ, মনে হয় কোনো চোরই হবে। হয়তো ভালো করে খুঁটিয়ে দেখে নিচ্ছে যে কোথা দিয়ে ভেতরে ঢুকবে বা ভেতরে কেউ জেগে আছে কিনা। রাতুলবাবু আর দিলীপবাবু আজ অনেক সকাল সকালই শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, তাই হরেনের ঘটনার কথা বা কালো ছায়ার কথা রাতুলবাবুর কানে আর পৌঁছায়নি। চল তো, আজকে ওকে একেবারে চেপে ধরবো, তারপর বোঝাবো চুরি করার মজা। চল চল, তবে পা টিপে টিপে যাবি, যেন কোনো আওয়াজ না হয়। ঠিক আছে, চলো। এই বলে ওরা দুজনে ওই ছায়াটার দিকে এগোতে থাকে। হঠাৎ ওই কালো ছায়াটা কি যেন টের পেয়ে এদিকে মাথাটা ঘোরালো, আর তার চোখ পড়ল রাতুলবাবু আর দিলীপবাবুর দিকে। তারপর সে ঘুরে গিয়ে তাদের দিকেই এগোতে লাগলো। এ কি, ওই চোরটা আমাদের দিকে এগিয়ে আসছে কেন? আসুক না, দেখি না কি হয়। সেরম কিছু হলে জোরে চোর চোর বলে চিল্লাবো, তারপর সবাই এসে ওটাকে আচ্ছা মতো দেবে। কিন্তু ওর চেহারাটা কেমন যেন লাগছে না, হাতগুলো যেন একটু বেশি লম্বা লম্বা, আর কিরকম ভাবে যেন হাঁটছে। এসব বলতে বলতেই ওই ছায়া তাদের সামনে এসে দাঁড়ায়, আর তার হাত দিয়ে রাতুলবাবুর মাথাটা চেপে ধরে। রাতুলবাবু আর দিলীপবাবু সেরম কিছু বোঝার আগেই ওই ছায়া
তার মুখটা বড় করে খোলে, আর তারপর ওই ছায়া রাতুল বাবুকে শুষে নিতে থাকে। রাতুল বাবু চেয়েও কোনো কিচ্ছু করতে পারছিলেন না। ধীরে ধীরে তার শরীর শুকিয়ে আসছিল। এসব দেখে দিলীপ বাবু প্রচণ্ড ভয় পেয়ে যান। সে তখন তার দাদার কথা ভুলে নিজে ওখান থেকে কোনো রকমে পালিয়ে যান। এদিকে রাতুল বাবুকে ওই ছায়া পুরোই শুষে নিয়েছে। রাতুল বাবুর শরীরটা একেবারে শুকিয়ে গেছে। তখন ওই ছায়া তার মুখ বন্ধ করে দেয় এবং রাতুল বাবুকে ছেড়ে দেয়। সাথে সাথেই রাতুল বাবুর শরীরটা নিচে মাটিতে ধপ করে পড়ে যায়। রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিন ভোর হতে না হতেই দিলীপবাবু প্রধান আর গ্রামের প্রায় সকলকে নিয়েই হাজির হয় আগের দিন রাতের ওই স্থানে এবং সব ঘটনা তাদেরকে বলে। অত ভালো স্বাস্থ্যবান লোকটার চেহারা এরকমভাবে শুকিয়ে গেছে, এটা যেন অত্যন্ত আশ্চর্য ও ভয়ঙ্কর ঘটনা। আমার দাদার কি অবস্থা হয়েছে দাদা গো? এ তোমার কি হয়ে গেল? প্রধান মশাই, এবার আপনাকেই কিছু একটা করতে হবে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। প্রথম দুদিন কুকুর গরু এই অবধি ছিল, আর এখন একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেললো। না প্রধান মশাই, এবার আমাদের সবাইকে একসাথে এর একটা ব্যবস্থা করতে হবে। হে ভগবান, সামনেই রাতুলের মেয়েটার বিয়ে, আর আজ কিনা ও, কিন্তু ওই ছায়াটা আসলে কি সেটাই তো বোঝা যাচ্ছে না। কি ওটার উদ্দেশ্য? কোথা থেকেই বা ওই ছায়া এই গ্রামে এলো? আচ্ছা আচ্ছা দিলীপ, তুমি তো একেবারে সামনে থেকে ওই ছায়াটাকে দেখেছো। তুমি বলো তো, ওটা কিসের ছায়া? কে ওটা? কিরকম দেখতে ওটাকে? ওটা একটা ছায়াই, আর কিচ্ছু না। নাই কোনো জন্তু আর নাই কোনো মানুষ, আর দেখার কথা তো ওর কোনো চেহারাই নেই। না নাক না কান, শুধু জলজলে দুটো চোখ, উঁচু একটা মানুষের মতো, আর লম্বা লম্বা দুটো হাত। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ওর একটা মুখ আছে, যেটা হা করে খুললেই সামনের মানুষটা মারা যায়। দিলীপ বাবুর এই কথা শোনা মাত্রই ওখানে উপস্থিত সকলে প্রচণ্ড ভয় পেয়ে যান। তাহলে আমাদের সবাইকে আজ রাত থেকে পাহারা দিতে হবে। গ্রামের কোনায় কোনায় 2-3 জন করে লাঠি মশাল নিয়ে পাহারা দেবে, আর দেখবে ওই ছায়াটাকে ধরা যায় কিনা। না না, ওই কাজ করা যাবে না। তারপর যদি ওই ছায়া আবার কাউকে ধরে এভাবে মেরে ফেলে তখন? হ্যাঁ ঠিকই, এতে হবে না। অন্য কিছু ভাবতে হবে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কে রাতের বেলায় পাহারা দিতে যাবে? আমি তো যাব না। তাহলে আর একটাই উপায় আছে। গ্রামের সবাই রাত 8টার পর থেকেই নিজেদের বাড়ির বাইরে আর কেউ বেরোবে না। পারলে জানলা দরজাও বন্ধ করে দেবে, ঘরের আলো নিভিয়ে দেবে। এই কথাটা গ্রামের বাকি সবাইকেও জানিয়ে দাও। এরকম করে আপাতত আমাদের সাবধানে থাকতে হবে, যতদিন না ওই ছায়াটার একটা কিছু ব্যবস্থা করা যায়। এরপর থেকে পুরো মানিকগড় গ্রামে এক আতঙ্কের সৃষ্টি হয়।
বাচ্চা থেকে বুড়ো সকল গ্রামবাসীর মনে শুধু একটাই ভয়, ওই ছায়া যেন আবার তাদের সামনে না চলে আসে। রাতের বেলায় প্রত্যেকে তাদের ঘরের মধ্যে নিজেদের বন্দি করে রাখে, জানলা দরজা বন্ধ করে দেয়, ঘরের আলো নিভিয়ে দেয়। যত প্রয়োজনীয় কাজই থাকুক না কেন, কেউই আর ঘরের বাইরে বেরোয় না। রাত বাড়তেই ভালোভাবে কান খাড়া করে শুনলেই শোনা যেত ওই কালো ছায়ার হেঁটে যাওয়ার শব্দ। শুধু তাই নয়, যারা কোনো রকমে ওই ছায়ার সামনে থেকে বেঁচে ফিরেও এসেছিল, তারাও যেন কেরম একটা ঘোরের মধ্যে রাতে বাড়ির বাইরে বেরিয়ে ওই ছায়ার কাছে চলে যেত। দিলীপবাবুও তার হাত থেকে রেহাই পাননি। আজ 6 মাস পর প্রভাবতী দেবী তার ঘরের ভেতর তার 12 বছরের নাতি নকুলকে এই সব ঘটনার কথা বলছেন। নকুল 2 মাস ধরে এই গ্রামে রয়েছে। তাদের বাড়ি অন্য এক গাঁয়ে, কিন্তু 2 মাস আগে তার বাবা ও মা দুজনেই মারা যাওয়ায় সে এখন তার দিদা প্রভাবতী দেবীর কাছেই থাকে। প্রভাবতী দেবীও একাই থাকতেন। ওনার স্বামীও মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। ঘরের সব দরজা জানলাও বন্ধ করা, আর কিছুক্ষণের মধ্যেই রাত গভীর হবে। আজ আর না, ভালোই রাত হয়েছে। এখনই ওই ছায়া আবার আশেপাশে চলে আসবে। দাদু ভাই, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি জেগে আছি। তখনই বাইরে একটা হালকা আওয়াজ হয়। আওয়াজটা শুনে নকুল উঠে দাঁড়িয়ে পিছনের জানলাটার কাছে এগিয়ে যেতে থাকে। জানলার কাছে গিয়ে নকুল জানলার একটা ছোট্ট ফুটো দিয়ে বাইরের দিকে দেখে। ওই কালো ছায়া সামনে তারই বন্ধু সুদীপের বাড়ির দিকে যাচ্ছে। একেবারে সামনে গিয়ে কি যেন একটা দেখে ওই ছায়া বাড়িটার পিছন দিকে চলে যায়। ওই সময় সুদীপের ঘরে সুদীপ, তার মা আর তার বাবা শুয়ে আছে। এতক্ষণ বসে বসে কখন যে তাদের চোখ ঘুমে বুজে গেছে তারা খেয়ালও করেনি। সুদীপ একেবারে ধারে শুয়ে আছে, তারপর তার মা মাঝখানে আর তার বাবা ওই দিকে। তিনজনেই একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু ওই সময় ঘরের ওপর দিকে চালের একটু ফাঁক দিয়ে ওই কালো ছায়া অর্ধেকটা ভেতরে ঢুকে এসেছে। তারপর সে তার হাত দুটো বাড়িয়ে সুদীপের পা দুটো ধরে উপরে টেনে তুলে নেয়। মা, বাবা, মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
খোকা! খোকা, ওকে বাঁচাও, ওকে বাঁচাও! ততক্ষণে ছায়াটা সুদীপকে নিয়ে চলে গেছে। খোকা! খোকা! খোকা, খোকা! এই দৃশ্য দেখে সুদীপের মা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে সুদীপের বাড়ির সামনে গ্রামের লোকের ভিড়। গতকাল রাতে সুদীপের বাবা সাথে সাথে বাড়ির বাইরে বেরিয়েই দেখে তার ছেলে সুদীপ ততক্ষণে আর নেই। বাড়ির সামনেই তার দেহ পড়ে আছে। ওই ভিড়ের এক কোণায় প্রভাবতী দেবী আর নকুল দাঁড়িয়েছিল। নকুলের চোখে জল। এই গ্রামে তার একমাত্র বন্ধুটাও আর রইল না। সে আর ওখানে দাঁড়িয়ে থাকতে না পেরে ওখান থেকে নিজেদের ঘরের দিকে চলে গেল। ওই দিন সন্ধেবেলায় প্রভাবতী দেবীর ঘরে, দিদা, ওই কালো ছায়াটা এতদিন ধরে এই গ্রামে রয়েছে। এতদিন ধরে কত মানুষকে মেরে ফেলেছে, তাও এই গ্রামের কেউ জানতেই পারল না যে ওটা এই গ্রামে এলো কি করে। কেন ওটা সবাইকে এভাবে মেরে ফেলছে? জানে তো, এই গ্রামের সবাই জানে। আসলে আজ থেকে 7 মাস আগে এই গ্রামের পশ্চিমের শ্মশানের পাশের জঙ্গলে একটা তান্ত্রিক এসে আশ্রয় নেয়। গ্রামেরই একজন একদিন ওই পথ দিয়ে যেতে গিয়ে তাকে দেখে ফেলে। তারপর লোকটা এসে সেই কথা গ্রামের প্রধান আর বাকি কয়েকজনকে বলে। গ্রামের কেউ তখন এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু 3-4 দিন পর গ্রামের বছর 6-এর একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরো গ্রামের প্রতিটা কোণে কোণে ওই বাচ্চা মেয়েটাকে খোঁজা হয়েছিল, শুধু শ্মশানের দিকটা বাদ দিয়ে। কিন্তু তবু ওই বাচ্চা মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর সবার সন্দেহ হলো যে ওই তান্ত্রিকই হয়তো বাচ্চাটাকে কিছু একটা করেছে। তাই সবাই মিলে তখন তান্ত্রিকের ওপর চড়াও হলো। এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওই তান্ত্রিকই মেয়েটাকে আদৌ কিছু করেছে কিনা, কিন্তু তবুও সারা গ্রামের মানুষ ওই তান্ত্রিককে মারতে মারতে মেরেই ফেলল। আর তারপর থেকেই গ্রামে এই কালো ছায়ার আতঙ্ক। কিন্তু এই ছায়ার হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, কি করে এই ছায়াকে শেষ করা যাবে, সেটা কেউ জানে না। হ্যাঁ জানে, আমাদের এই গ্রামে একজন বয়স্ক পুরোহিত থাকতেন। উনি বলেছিলেন যে এই ছায়া একমাত্র তাকেই কিছু করতে পারবে না যে জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, জীবনে কোনো অধর্মের কাজ করেনি, কাউকে কষ্ট দেয়নি, যে ভেতর থেকে পুরোপুরি পবিত্র। সেরকম কোনো মানুষ ওই ছায়ার সংস্পর্শে গেলে ওই ছায়া তখন
সেটা সহ্য করতে পারবে না, আর সে পালিয়ে চলে যাবে। কিন্তু তার পালানোর আগেই তার গায়ে আগুন ধরিয়ে দিলে তবেই পুরোপুরি ওই ছায়া শেষ হয়ে যাবে। এখন রাত হয়েছে দাদু ভাই, আর তার কথা না। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রাত তখন বেশ গভীর। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। কখন যেন প্রভাবতী দেবীর চোখেও ঘুম চলে আসে, আর উনিও নকুলের পাশেই শুয়ে ঘুমিয়ে পড়েন। তখনই নকুল চোখ খোলে আর উঠে বসে নিজের দিদার দিকে তাকায়। আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে নকুল বাইরে বেরিয়ে আসে। হাতে তার হ্যারিকেনটাও রয়েছে। গ্রামের ফাঁকা পথ দিয়ে এগিয়ে যাচ্ছে নকুল, আর মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু ওই ছায়াকে সে কোথাও দেখতে পারছে না। এভাবেই আরেকটু এগোনোর পর সে সামনে তাকিয়ে হঠাৎ করে থেমে যায়। ওই কালো ছায়া তার সামনেই দাঁড়িয়ে আছে। ছায়া সাথে সাথে তার হাত দিয়ে নকুলকে ধরে আর নিজের মুখটা বড় করে খোলে। কিন্তু অবাক বিষয়, ছায়া তার মুখ খোলার পরেও নকুলের কিছুই হলো না। এই বিষয়টা ছায়াটাও বুঝতে পারল। তারপর সে তার হাত নকুলের গা থেকে সরাতে যাবে। নকুল সাথে সাথে তখনই নিজের হাতের হ্যারিকেনটা ছায়ার পায়ের সামনে মাটিতে জোরে ছুঁড়ে মারল। হ্যারিকেনের কাঁচ ভেঙে আগুন ধরে যায়। ওই ছায়াটার গায়েও আগুন ধরে যায়। ছায়াটা ছটপট করতে থাকে। আশেপাশে জোরে জোরে হাওয়া দিতে শুরু হয়। তারপর ছায়াটা ছটপট করতে করতে শেষ হয়ে যায়। তারপর থেকে মানিকগড় গ্রাম আবার আগের মতো হয়ে গেল। মানুষের জীবন থেকে সব আতঙ্ক আর ভয় কেটে গেল।